আমার দুঃখ হয় তাদের জন্য যারা বলে বগুড়া নাকি তাদের ঘাঁটি, বগুড়ার জনগণ নাকি কোনো কাজ ছাড়া শুধু মার্কা দেখলে ভোট দেবে, তাদের জন্য আমার কষ্ট লাগে। ঠিক কিনা? আপনারা কাজ করবেন না, বছরের পর বছর ধরে মানুষকে কষ্ট দেবেন, আমাদের জীবন কষ্টে অতিবাহিত হবে। আমার সন্তানেরা ভালোভাবে স্কুলে যেতে পারবে না, আমার অসুস্থ রোগীরা হসপিটালে যেতে পারবে না, শিক্ষকেরা স্কুলে যেতে পারবে না, কৃষকেরা মাঠে যেতে পারবে না। আমরা বছরের পর বছর কারো কাছে চুক্তি করে রাখি নাই, এই এলাকার মানুষ ফিরে ফিরে ভোট দেবে। আগামী নির্বাচনে যারা আমাদের কাজ করবে, যারা আমাদের ওয়াদা দেবে, ওয়াদা পালন করবে, তাদের জন্য আমরা মাঠে নেমে কাজ করবো ইনশাআল্লাহ। খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে আজকে আমরা এলাকায় এসেছি, এবং আমি তো এই ইউনিয়নে কয়েকবার সফর দিয়েছি, কিন্তু এই এলাকায় আসা হয় নাই। কারণ যতগুলো সফর হয়েছে দেখা যায় 100-150, একদিন তো 1400-1500 মোটরসাইকেল একসাথে ঘুরছি। এই 1400-1500 মোটরসাইকেল এদিকে ঘোরার কোনো পরিবেশ ছিল না, এ কারণে এদিকে আসা হয় নাই। তো সম্মানিত আমির, ইউনিয়ন আমির সেক্রেটারি আমাকে আগেই বলছিলেন আমরা এমন এলাকায় যাব যে এলাকায় আপনাকে শুধু হাঁটতে হবে। আমি বললাম কোনো সমস্যা না, হাঁটতে আর আমি খুশি হই। ঠিক আছে, আমি হাঁটতে পারলে আর খুশি হই, মোটরসাইকেল চাইতে হাঁটতে চাইতে আমার বেশি ভালো লাগে, কারণ সবার সাথে দেখা হয়, সবার সাথে কোলাকুলি হয়, হ্যান্ডশেক হয়, তাই না? জি। সম্মানিত উপস্থিতি, আপনাদের দেখে যেমন ভালো লাগছে, তেমনি হাঁটতে গিয়ে রাস্তায় চলতে গিয়ে খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। কেন বলেন তো? 2025 সালে এই পৌরসভার কাছাকাছি একটা এলাকা, পাশে গিয়ে ডিস্ট্রিক্ট রাস্তা আছে বগুড়া থেকে নওগাঁ, এরকম একটা এলাকায় এত দুর্গম এলাকা, মানুষ হাঁটতে পারে না, একটা মোটর সাইকেল যাইতে পারে না, প্রাইভেট কার তো দূরের কথা, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, একটা হুন্ডা যাইতে হলে ঠেলা দিতে হয়, একটা ভ্যান যেতে হলে ঠেলা দিতে হয়। এমন একটা এলাকায় এসে ভালো লাগার কোনো কারণ আমাদের নাই। আমার দুঃখ হয় তাদের জন্য যারা বলে বগুড়া নাকি তাদের ঘাঁটি, বগুড়ার জনগণ নাকি কোনো কাজ ছাড়া শুধু মার্কা দেখলে ভোট দেবে, তাদের জন্য আমার কষ্ট লাগে। ঠিক কিনা? আপনারা কাজ করবেন না, বছরের পর বছর ধরে মানুষকে কষ্ট দেবেন, আমাদের জীবন কষ্টে অতিবাহিত হবে। আমার সন্তানেরা ভালোভাবে স্কুলে যেতে পারবে না, আমার অসুস্থ রোগীরা হসপিটালে যেতে পারবে না, শিক্ষকেরা স্কুলে যেতে পারবে না, কৃষকেরা মাঠে যেতে পারবে না। আমরা বছরের পর বছর কারো কাছে চুক্তি করে রাখি নাই, এই এলাকার মানুষ ফিরে ফিরে ভোট দেবে। আগামী নির্বাচনে যারা আমাদের কাজ করবে, যারা আমাদের ওয়াদা দেবে, ওয়াদা পালন করবে, তাদের জন্য আমরা মাঠে নেমে কাজ করবো ইনশাআল্লাহ। আমি যখন মদনায় থেকে এই বাড়ির মধ্যে পাড়ার মধ্যে হেঁটে হেঁটে আপনার ঝিনাই হয়ে বন্দিশ্বরে যাচ্ছিলাম, যাওয়ার সময় বৃষ্টি ছিল না, তো আসার সময় আল্লাহ বৃষ্টি দিছে। বৃষ্টি দেওয়ার পর রাস্তার কাছা মানে আরো পিচ্ছিল হয়ে গেছে। আল্লাহ হয়তো আমাকে মেসেজ দিয়েছে যে এমপি হলে তোমার আগে সবার এই কাজটা করতে হবে। নির্বাচন তারও কয়েক মাস বাকি আছে। আমি সবুজ ভাইকে বলতেছিলাম আপনি লিস্ট দেখেন, এই লিস্টে এই রাস্তার নাম আছে কিনা। একটা নাম পাইছি, আমাদের আব্দুর রাজ্জাক সাহেবের বাসা থেকে ওই ঈদগাহ মাঠ পর্যন্ত গুন্দিশ্বর রাস্তা একটা লিস্ট পাওয়া গেছে, কাঁচা রাস্তা, আর কোনো রাস্তার লিস্ট পাওয়া যায় নাই। ইনশাআল্লাহ কোনো একজন যুবক ভাই আমার সাথে যোগাযোগ করবেন, যে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন আমাকে, এই ফরম্যাটে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, জানি না কাজ কতদিন পরে, 6 মাস না 1 বছর পরে আসবে, কতদিন পরে জানি না, কিন্তু আগামীকাল গিয়ে অন্তত আমি চেষ্টা করবো এই এলাকার মানুষের কথা অন্তত সচিবকে বলার চেষ্টা করব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, যাতে তারা এই লিস্টে অন্তত রাখতে পারে, যাতে কার্যক্রম শুরু হলে ইনশাআল্লাহ সবার আগে এই এলাকায় কার্যক্রম শুরু হয় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জামাত ইসলাম আপনাদের কাছে ফিরি ফিরি বক্তব্য দেওয়ার জন্য আসে নাই। 54 বছর ধরে ফিরি ফিরি বক্তব্য আমরা শুনেছি। আমরা বক্তব্য শুনে তাদের কথায় মুগ্ধ হয়ে তাদেরকে ভালোবেসে ভোট দিয়েছিলাম। আমরা বারবার প্রতারিত হয়েছি। এই 54 বছর বাদ দিলাম, গত 35 বছরে যদি একটু একটু করে আমরা কাজ করতাম, এই এলাকা নয় বাংলাদেশের মানুষের চেহারা চেঞ্জ হয়ে যেত। কিন্তু আমাদের সরকার হাজার হাজার কোটি টাকা
এই উন্নয়নের জন্য ইনভেস্ট করার পরেও জনগণ তার সুফল পাচ্ছে না। আমরা দেখি রাস্তার কাজ শুরু হলে একটু আমাদের ঢালাই করে দিয়ে গেছে, ঢালাই ভেঙে যাচ্ছে, ইট দিয়ে গেছে, এত ফোর্ট কোয়ালিটির ইট, হার্ড কোয়ালিটিরও না, ইট রাস্তা খুলে পড়ে যাচ্ছে, ঢালা পিস ঢালা হয়েছে, 6 মাস পরে হাত দিয়ে পিস উঠে যায়। এই করুণ অবস্থা শুধু আমাদের এলাকা নয়, সারা বাংলাদেশে। বাংলাদেশ জামাত ইসলামী আমির বলেছে, আমরা দুর্নীতি করবো না, কোন দুর্নীতিকে সহ্য করবো না। আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যদি বলি আমাদের বাংলাদেশে 5টা সমস্যার নাম বলেন, তাহলে আপনারা কি বলবেন? আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, আপনি হাজি সাহেব হন, আপনি নন হাজি হন, আপনি কওমি মাদ্রাসায় পড়েন কিংবা জেনারেল শিক্ষিত হন, আপনাদেরকে যদি বলা হয় আপনি বলেন তো বাংলাদেশে 5টা সমস্যা কি, এই 5টা সমস্যা খুব বেশি পার্থক্য হবে এক একজন এক একটা? সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা কি? দুর্নীতি। আপনি যেখানেই যাবেন সেখানে দুর্নীতি। সেদিন আমি হসপিটালে গেছি, একজন বলতেছে, ভাই এই যে রুগী আসছে সরকারি হসপিটালে ট্রেনে নেবেন, রুগীকে ধরে নিয়ে যাবে, সেটার জন্য কি দিতে হয়? টাকা দিতে হয়। আপনি যাবেন ওখানে, একটা সিট লাগবে, কি লাগে? টাকা। আপনি ক্যাবিন নেবেন, কি লাগে? টাকা। ফাঁকা কেবিন পড়ে আছে, কয় বুক হয়ে আছে, কারণ কি? টাকা। সরকার কি টাকা দেয় না? সরকার কি কার বাবার ঘরে টাকা দেয়? আমার আপনার ট্যাক্সের টাকা। আমি প্রতিদিন চাল কিনে খাই, বাজারে কি একটা ট্যাক্স দেয়? আমি যে জিনিস কিনি তার এখানে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকা সরকারি পরিচালিত হয়, সেই ট্যাক্সের টাকা রাস্তা হয়, সেই ট্যাক্সের টাকা হসপিটাল হয়। তাহলে কেন আমাদেরকে ঘুষ দিতে হবে বলেন? যারা ঘুষ নেয় তারা নিজেরা ভালো থাকার চেষ্টা করে, আর ওই হসপিটালগুলোতে যারা টেন্ডার নেয়, নিম্নমানের জিনিসপত্র দেয়, তারা কিন্তু কেউ এই হসপিটালে চিকিৎসা নেয় না, ঠিক কিনা? তারা কি কোথায় চিকিৎসা নেয়? দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেয়। সর্দি লাগলে কোথায় যায়? সিঙ্গাপুরে যায়, মাউন্ট এলিজাবেথে। এই জন্য দেখবেন বাংলাদেশের রাজনীতিবিদ যারা বড় বড়, তাদের মৃত্যু হয় সবার মাউন্ট এলিজাবেথ একটা বড় অংশে। দেখছেন না? উমুক সাবেক মন্ত্রী, উমুক সাবেক এমপি, আল্লাহ ক্ষমা করুক আমাদের সবাইকে, মাউন্ট এলিজাবেথ সিংকে মারছে, ইন্তিকাল করছেন না। আমরা বলি না, নিউজে দেখি না? আমরা যদি চিন্তা করতাম আমার দেশের জনগণ যেভাবে কষ্টে থাকে, আমি অসুস্থ হলে, আমার পরিবার অসুস্থ হলে বাংলাদেশ হসপিটালে চিকিৎসা নেব, এই চিন্তা যদি আমার মাথার ভিতর থাকতো, একজন মন্ত্রী হয়ে, স্বাস্থ্যমন্ত্রী হয়ে, এই বিভাগের কর্মকর্তা হয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হয়ে, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় তো খারাপ অবস্থা থাকতো না। বাংলাদেশ জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান যখন অসুস্থ হলো, তাকে আমরা বলেছিলাম আপনার বাইপাস করার দরকার নেই, আপনি একটু সিঙ্গাপুরে যান, সেখানে গেলে কয়েকটা রিং পোলারির কাজ হয়ে যাবে। আপনি মালয়েশিয়া যান, তুরস্কে যান, আমরা সব ব্যবস্থা করে দেবো। ইংল্যান্ডে যাওয়ান। আমি কোনো দেশে যেতে চাই না। আমি জামাত ইসলামী আমির হয়ে বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছি নতুন একটি বাংলাদেশ করার জন্য। আমি সেই বাংলাদেশের চিকিৎসা না নিয়ে আমি যদি দেশের বাহিরে যাই, জীবন মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ যদি আমার মৃত্যু লিখে রাখেন, আমি কিছু করতে পারবো না। আমি বাংলাদেশের চিকিৎসা নেব। বাংলার মানুষের স্বাস্থ্য খাত নিয়ে যে আস্থাহীনতা রয়েছে, আমি সেটিকে ফিরিয়ে আনতে চাই। সমস্যা, আমি এখানে এমপি হব, এমপি হওয়ার পরে এখানে কেউ কি আছেন তিনি স্বপ্ন দেখবেন এমপি সাহেবের সাথে 3 বেলা ভাত আপনাকে তুলে খাওয়াবে? না। তার বাড়ির চাল কিনে দেবে প্রতিদিন, কি স্বপ্ন দেখে? তিনি স্বপ্ন দেখেন কি কষ্ট করে তার ছেলেটা পড়াশোনা করেছে, অনার্স করেছে, মাস্টার্স করেছে, ডিগ্রি পাস করেছে। আজকে আমি এমপি হয়ে, আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে আমার দেশের যুবকদেরকে আমাকে চাকরি দেবো, এই স্বপ্ন তো আমরা দেখি, তাই না? অথচ আমরা আমাদের যুবকদের চাকরি দিতে পারছি না। আমাদের যদি ক্রিয়েটিভ হইতাম, সরকার যদি একটু চিন্তাশীল হতো, তাহলে যুবকদের কিন্তু যথাযথভাবে কর্মসংস্থান তৈরি করতে পারত। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।
আপনাদের প্রতি অনুরোধ, আজকে বাংলাদেশে একটি নতুন জাগরণ শুরু হয়েছে। এই জাগরণ জামাত ইসলামের পক্ষে এটি সত্য, এই জাগরণ বাংলাদেশের পক্ষে এটি সত্য, এই জাগরণ দেশপ্রেমের পক্ষে, এই জাগরণ দাঁড়িপাল্লার পক্ষে এটি সত্য। কিন্তু আপনারা মনে রাখবেন, বাংলাদেশের জনগণ বাংলাদেশে অতীতে তিনটে রাজনৈতিক দলকে দেখেছে, আজকে সবার শেষে জামাত ইসলামকে এই কাছে এসেছে। এজন্য এই জাতি আর কোন চাঁদাবাজদের চাঁদা দিয়ে বাংলাদেশে আর বসবাস করতে চায় না। 1 বছর আগে আমরা লড়াই করেছিলাম, আমাদের সন্তানেরা রক্ত দিয়েছিল। আমরা ভেবেছিলাম এমন একটি বাংলাদেশ ভাব যে বাংলাদেশে আর চাঁদাবাজদের চাঁদা দিয়ে আমার ব্যবসা করতে হবে না, চাঁদাবাজদের টাকা দিয়ে আমার ঘর করতে হবে না। দুঃখজনক হলে সত্য, 90 চাঁদাবাজরা এসেছে, তারা এবার ক্ষমতার স্বপ্ন দেখছে। বাংলার মানুষ তাদেরকে আর সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। আজ জাগরণ শুরু হয়েছে, গণজোয়ার শুরু হয়েছে, বিজয় শুরু হয়েছে। ডাকসুর নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ইসলামী ছাত্র শিবিরকে বিজয় করার মাধ্যমে বাংলার মানুষকে যে পথ দেখিয়েছে, আগামী দিনে আমরা এই জনতাকে সাথে নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষকে সাথে নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনাদের এখন থেকে আমাদের এই কেন্দ্রের যে কয়টি গ্রাম রয়েছে, এই মদনাই থেকে শুরু করে ঝিনাই, টিটিয়া এবং গুন্ডেশ্বর, আমাদের কাশিমারা যতগুলো গ্রাম রয়েছে, সবগুলো গ্রামে আমরা প্রতিটি ঘরে ঘরে যাব, প্রতিটি দরজায় দরজায় যাব, প্রতিটি মানুষের কাছে যাব। আপনাদেরকে বলবো, তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের সবাইকে দেখেছেন, আমরা একবার সবাইকে নিয়ে নতুন একটি বাংলাদেশ তৈরি করতে চাই। দেশপ্রেমের পক্ষে, জনগণের পক্ষে, বাংলার মানুষের উন্নয়নের জন্য, আমরা একটি কল্যাণ রাষ্ট্রের জন্য, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি রাষ্ট্রের জন্য আমরা জামাত ইসলামের জন্য সবার কাছে ভোট চাবো। আমরা চাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের মাধ্যমে আমার এই সালামটুকু আপনাদের পরিবারের সদস্য, আমাদের মায়েদের কাছে, আমাদের বোনদের কাছে আপনারা আমার সালাম পৌঁছে দেবেন। আপনাদের প্রতিবেশীরা যারা আজকে উপস্থিত নাই, গ্রামবাসীরা যারা উপস্থিত নাই, তাদেরকে আমার সালাম পৌঁছে দেবেন। আমরা শুধুমাত্র দাঁড়িপাল্লার জন্য আসি নাই, আমরা শুধুমাত্র জামাত ইসলামের জন্য আসি নাই, আমরা এসেছি 18 কোটি মানুষের, এই বাংলার মানুষের নির্যাতনের মুক্তির জন্য এসেছি। এই মুক্তির মানুষের জন্য, বাংলার মানুষের মুক্তির জন্য আজকে আমাদের বাইরের জীবন ফেলে রেখে রাস্তায় কাদায় বেরিয়েছি। ইনশাআল্লাহ বিজয়ের সাথে নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, আমি এই যুবকদের একজন প্রতিনিধি, এই জেনজি জেনারেশন একজন প্রতিনিধি। আমার বিশ্ববিদ্যালয়ের জীবন পেরিয়েছে আন্দোলন সংগ্রাম করে ছাত্রদের অধিকার আদায়ের জন্য। আমরা 2005 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 সালের পর থেকে আমরা 111 থেকে শুরু করে শেখ হাসিনার বিরুদ্ধে যত আন্দোলন, আমরা রাজপথে থাকার চেষ্টা করেছি, বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছি। আজকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, এই যুবকদেরকে সাথে নিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জাল হক ওয়াজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।